সেটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি এভারেস্ট ভেঞ্চার সিকিউরিটিজ লজিস্টিক্স অ্যান্ড কমপ্লায়েন্স সলিউশন লিমিটেড এর চিফ কনসালটেন্ট ও HR প্রফেশনাল জনাব মাইদুল ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ওয়ার্কশপে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের এই ডিসকাশন প্রোগ্রামে কোনো বিবৃতি অথবা ট্রেনিং সেশন কেন্দ্রিক আলোচনা করব না, বরং পার্টিসিপেটরি আলোচনা, যাতে এই অনুষ্ঠানটা অনেক বেশি প্রাণবন্ত হয় এবং আমরা যে বিষয়গুলোকে অবতারণায় নিয়ে আসবো সেই বিষয়গুলো কেন্দ্রিক একটি সুস্পষ্ট ধারণা নিয়ে যেতে পারবো। ভাষা ধারণা যদি আমাদের থাকে তাহলে কর্মক্ষেত্রে প্রয়োগিক দিকটা সুস্পষ্ট হয়ে উঠবে এবং সেটা রেজাল্ট ওরিয়েন্টেড থাকে। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা কনসেন্ট্রেশনটা দেবেন। যদি কনসেন্ট্রেশন না থাকে সেক্ষেত্রে কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠিত হয় না, আর কার্যকর যোগাযোগ যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি সেক্ষেত্রে সত্যিকার অর্থে কোনো ফিডব্যাক আসে। আমাকে যে বিষয়টা কেন্দ্রিক আলোচনা করার জন্য এখানে বলা হয়েছে সেটা হচ্ছে একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে শ্রম আইন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ঠিক কতটা জরুরি, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমি আশা করবো সবাইকে যে আপনার স্লাইডগুলো দেখবেন, তাহলে আমার মনে হয় কনসেন্ট্রেশনটা এখানে ব্রেক হবে না, পাশাপাশি আমরা বিষয়গুলো সুস্পষ্ট করতে পারব। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে শ্রম আইন এবং মানব সম্পদ ব্যবস্থাপনা ঠিক কতটা জরুরি, এই বিষয়টা কেন্দ্রিক যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদেরকে বুঝতে হবে লক্ষ্য কি একটা প্রতিষ্ঠান। যদি একটা প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য না থাকে তাহলে এই আলোচনাটা সম্পূর্ণটাই অবান্তর হিসাবে পরিগণিত হবে। তো এই একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য হবে সুনির্দিষ্ট, সেখানে কিভাবে শ্রম আইন ইমপ্লিমেন্ট হবে সেটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কতটুকু সহায়ক, এবং এই শ্রম আইন এটার একটা ব্যবস্থাপনা কে করবে, কিভাবে করবে, এবং এখানে সাকসেস রেটটা কতটুকু হবে একটা অর্গানাইজেশনের গোল অ্যাচিভমেন্টের ক্ষেত্রে। তো আমরা যদি এই বিষয়টাকে আরো গভীরভাবে ভেবে দেখি, আমার জীবন কেন্দ্রিক, যে আমাদের জীবনেরও তো একটা লক্ষ্য থাকবে, সেই লক্ষ্যটা আসলে কি? এই লক্ষ্যগুলো আসলে এভারএন্ডলেস। আমরা যদি ধরে নিই যে একজন BCS ক্যাডার প্রথমে BCS করে সে মনে করছি যে সে ইওনো হবে অথবা ইওনো, তো ইওনো যখন সে হবে একটা প্রাথমিক একটা গোল সেট করেছে, সে ইওনো হবে। ইওনো হওয়ার পরে তার গোলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, সে তখন BC হওয়ার জন্য আবার লক্ষ্য স্থির করে। একসময় ফরচুনেটলি সে BC হয়ে যায় এবং BC হওয়ার পরে তার লক্ষ্যটা আবারও চেঞ্জ হয়ে যায়, তখন সে সচিব হতে চায়। তো সচিব হওয়ার পরেও আবার এই লক্ষ্য স্থির থাকে, সে আবার এটাকে চেঞ্জ করে সে দেখা যায় যে একটা কনস্টিটিউয়েন্টের সে MP হতে চায় অথবা মন্ত্রী হতে চায়। এই গোলগুলো বারবার পরিবর্তিত হওয়ার ফলে যেটা হয়, তার জীবন অবসানের কাছাকাছি চলে যায়, জীবন ছায়ামে পৌঁছে যায় সে, এবং এই জীবন ছায়ামে যখন সে পৌঁছে যায় তখন আবার আর একটা গোল সেট হয়। সেই গোলটা কি? যে আমি তো আসলে আর বাঁচবো না, তাহলে আমার মৃত্যু পরবর্তী জীবনে কি হবে? তখন সে আবার গোল সেট করে যে এটা ধর্মভিত্তিক একটা গোলে আসে সে, যে আমি এখন ইবাদত বন্দেগী করব, পরকালীন জীবনে যাতে আমি মুক্তি পাই। আমার এই কথাটা কি অযৌক্তিক? বিষয়টা তো এরকম, আমরা বাস্তব চিন্তা করি। যদি বাস্তব চিন্তা করতে পারি তাহলে আমরা গোল অ্যাচিভ করার ক্ষেত্রে মানে সবচেয়ে বেশি বুদ্ধিমত্তা এবং পারদর্শিতার পরিচয় দিতে পারব। এখন আমার ব্যক্তি জীবনে যেরকম একটা গোল থাকে, একটা প্রতিষ্ঠানের একটা গোল থাকবে, এটা খুবই স্বাভাবিক। কোনো গোল, লক্ষ্য অথবা টার্গেট ছাড়া একটা প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে, এটা মানে সুনির্দিষ্ট, এটা আমরা সবাই এখন বুঝতে পেরেছি। তো একটা প্রতিষ্ঠানের আজকের এই আলোচনার যে টপিকটা, এটা বোঝার জন্য আমি স্লাইডে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি। দেখেন, আমরা এখানে সবাই ফ্রেশ মেন্টালিটি নিয়ে চিন্তা করবো। এখন মনে করেন যে আমরা এখানে যারা আছি আমাদের ব্রেনটা হবে এখন সাদা কাগজের মতো,
এখানে কোনো কিছু নাই, কোনো লেখা নাই। এবং আমরা যখন এই সেশনটা শেষ করব তখন এই সাদা কাগজের মধ্যে কিছু অঙ্কন, কিছু সব, কিছু পলিসি, কিছু প্রসিডিউর, কিছু ইমপ্লিমেন্টেশন মেথড, এটা ওই সাদা কাগজগুলোর মধ্যে আমরা ঢুকিয়ে নেব। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা প্রথমে জুডিশিয়াসলি থিঙ্কিং করবেন। আমি যে কথাগুলো বলবো বোঝানোর চেষ্টা করবো, অথবা আপনাদের পার্টিসিপেটরি নিব, সেগুলোকে আমরা জুডিশিয়াসলি চিন্তা করে নিব। এই জন্য কি লাগবে? একটা বুদ্ধিমত্তা লাগবে। এই বুদ্ধিমত্তাটা হচ্ছে আমাদের ব্রেনের ব্যাপারে যদি ছোট করে আলোচনা করি, আমরা প্রথমেই সবাই এখানে হিউম্যান বিং, আমাদের সবার মেধা আছে, এবং সায়েন্টিস্টরা লেটেস্ট গবেষণালব্ধ জ্ঞান থেকে যেটা বলেছেন সেটা হলো একজন হিউম্যান বিং তার ব্রেনের সর্বোচ্চ 10% ইমপ্লিমেন্ট করতে পারে। আর এই 10%-এর মধ্যে যারা 6, 7 অথবা 8% ইমপ্লিমেন্ট করতে পারছে তারা অনেকেই সায়েন্টিস্ট হয়ে গেছে। যারা 4% থেকে 6% ইউটিলাইজ করতে পেরেছে তারা সমাজের বুদ্ধিমত্তা এবং বিবেচক এবং সমাজের নেতৃস্থানীয় আসনে আসে। আপনারা এখানে যারা আছেন ডেফিনেটলি তাদের ব্রেনের ইউটিলাইজেশন আপনারা, আমি মনে করি যে 5 to 6% আপনারা ইউটিলাইজ করছেন, যে কারণে এই পজিশনগুলো আমরা হোল্ড করছি। তো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমরা জুডিশিয়াসলি থিঙ্কিং করব, তারপরে আমাদের ব্রেনের ইউটিলাইজ করব, এবং আমরা আমাদের মাইন্ড সেট করে নেব আজকের এই দেবাল্য এই বিষয়টা। এরপরে আমরা একটা স্লাইডে যাই, যে বিষয়টি আমি প্রথমে বলেছিলাম যে একটা অর্গানাইজেশনের গোল থাকে। তো গোলগুলো কি হতে পারে? একটা অর্গানাইজেশনের গোল কি? গোল কে সেট করে? একটা অর্গানাইজেশনের গোল সেট করেন হচ্ছে ওনার্স, যিনি ওই প্রতিষ্ঠানের মালিক, তিনি গোলগুলো সেট করেন। এবং আমরা যারা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করি, ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সরাসরি সম্পৃক্ত, আমরা এই গোলটাকে অ্যাচিভ করে দিই নাকি? এটার বাইরে কোনো কথা আছে? তাহলে একটা অর্গানাইজেশনের গোল কি? আবার অর্গানাইজেশনকে যদি আমি ক্লাসিফাইড করি তাহলে দু ধরনের অর্গানাইজেশন, একটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, আর একটা হচ্ছে চ্যারিটি অর্গানাইজেশন, যেখানে প্রোডাক্ট হচ্ছে আপনার সার্ভিস। আমরা ওই সোশ্যাল কর্পোরেট রেসপন্সিবিলিটির ব্যানারে কোনো অর্গানাইজেশনের গোল নিয়ে এখানে কথা বলবো না, আমরা বিজনেস অর্গানাইজেশনের গোল নিয়ে কথা বলবো। বিজনেস অর্গানাইজেশনের প্রথম গোল হচ্ছে প্রফিটেবিলিটি। একটা অর্গানাইজেশনের ফান্ডামেন্টাল গোল হচ্ছে প্রফিট। সে যদি প্রফিট না করতে পারে তাহলে সে অর্গানাইজেশন চালাতে চাইবে। এর পরের গোল হচ্ছে ওই অর্গানাইজেশন হবে ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন। তারপর অর্গানাইজেশন যদি ডিসিপ্লিন না হয় তাহলে প্রফিটেবিলিটি আসবে না। থার্ড গোলটা হচ্ছে সাস্টেনেবিলিটি এবং গ্রোথ। আপনারা কি এখানে কেউ বলতে পারবেন যে এই তিনটা ফান্ডামেন্টাল গোলের বাইরে কোন গোল আছে অর্গানাইজেশনের? যদি থাকে তাহলে প্লিজ আপনারা বলতে পারেন। হ্যাঁ, এরকম অনেক গোল থাকতে পারে যে গোলগুলোকে কম্পারেটিভলি আপনি এই তিনটা গোলের মধ্যে নিয়ে আসতে পারবেন কোনো না কোনো ভাবে। একজন মালিকের সে রিনাউন্ড হতে চায়, এটা তার একটা ইন্ডিভিজুয়াল গোল থাকতে পারে। অর্গানাইজেশনকে ব্র্যান্ডিং এর একটা চূড়ান্ত পর্যায়ে নিতে চায়, সেটা একটা গোল হতে পারে। এটা সাব গোল। বাট ফান্ডামেন্টাল গোল অফ অ্যান অর্গানাইজেশন ইজ অলওয়েজ ফিক্সড, and that is called profitability, discipline এবং sustainability and growth. আমার এই কথার সাথে কি আপনারা একমত? এর বাইরে কি কোনো গোল আছে বলে মনে হয়? ধরে নিচ্ছি যে নাই। তাহলে এই একটা অর্গানাইজেশন এই গোলগুলো সেট করে। এই অর্গানাইজেশনাল গোলগুলোকে অ্যাচিভ করার জন্য অপারেটিং ফাংশন লাগে। এই অপারেটিং ফাংশনগুলো অর্গানাইজেশনের গোলকে অ্যাচিভ করার জন্য কার্যকর এবং যথাযথ ভূমিকা রাখে। গোল তো এমনিতে অ্যাচিভ হবে না। আমি প্রথমে গোল সেট করেছি টিও না হবো, আমি পড়াশোনা না করলাম, বিসিএস না দিলাম, আমার গোল তো অ্যাচিভ হবে। তাহলে ফাংশন কি?
আমাকে পড়াশোনা করতে হবে, বিসিএস এর জন্য প্রিপেয়ার হতে হবে, একটা এক্সামিনেশনে অ্যাটেন্ড করতে হবে, সেখানে নিজেকে কোয়ালিফাই করতে হবে, তারপরে না আমি ইউনো হব অথবা টিওনো হব। তাহলে অর্গানাইজেশন তার গোলকে কিভাবে অ্যাচিভ করবে? অর্গানাইজেশন তার গোলকে অ্যাচিভ করার জন্য কিছু ফাংশনের মধ্য দিয়ে যেতে হয়। সেই ফাংশনগুলো আসলে কি? আমরা ধরে নিচ্ছি এই অর্গানাইজেশন একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন, প্রোডাক্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন। সেখানে ফাংশনিং টুলসগুলো কি 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 কোন কোন ডিপার্টমেন্টগুলো ফাংশনিং করে? প্রথম ধরে নিচ্ছি প্রোডাক্টিভিটি, একটা ডিপার্টমেন্ট আছে যারা প্রোডাকশন করে, একটা ডিপার্টমেন্ট থাকবে সাপ্লাই চেইন, একটা ডিপার্টমেন্ট থাকবে কোয়ালিটি অ্যাসুরেন্স করে দেবে, একটা ডিপার্টমেন্ট থাকবে ম্যানেজমেন্ট করবে, একটা ডিপার্টমেন্ট থাকবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এগুলো তো একটা ফাংশন। এই ফাংশনগুলো ওই যে আমি যেটা আগে বলেছি যে বিসিএস হওয়ার জন্য যে আমি পড়াশোনা করেছি, বিসিএস অ্যাটেন্ড করেছি, পরীক্ষা দিয়েছি, কোয়ালিফাই করেছি, এই ফাংশনগুলো সাকসেসফুলি যখন হিট করবে তখন কিন্তু লক্ষ্যটা অর্জিত হবে, আদারওয়াইজ হবে না। তো আমার একটা অর্গানাইজেশনে যে ফাংশনগুলো থাকবে, সেই ফাংশনগুলো যদি সুনির্দিষ্টভাবে অপারেট করা যায়, বস্তুনিষ্ঠভাবে অপারেট করা যায়, একটা সাস্টেইনেবিলিটি ওয়াইজ অপারেট করা যায়, তাহলেই লক্ষ্য অর্জন করা সম্ভব। আদারওয়াইজ এটা পসিবল না। শুধু শুধু আমরা চিন্তা করতে পারি, টার্গেট সেট করতে পারবো, বাট এটা ফলপ্রসূ হবে না। নেক্সট স্লাইডে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব ফাংশন অফ অ্যান অর্গানাইজেশন, দ্যাট ইজ হাউ টু অ্যাচিভ প্রফিট। মানে আমরা তো গোল সেট করে নিয়েছি, প্রফিট, তারপরে কি বলেছিলাম, ডিসিপ্লিন, আর একটা বলেছিলাম সাস্টেইনেবিলিটি এন্ড গ্রোথ। আচ্ছা, তাহলে প্রফিট একটা অর্গানাইজেশন কিভাবে করে এই সংক্রান্ত ধারণা জরুরি। আপনারা এখানে আমার থেকে অনেকেই অনেক বেশি বোঝেন, এবং আমি আসলে এই পার্টের একজন ছাত্র। এখন আমি হোম অ্যান্ড অ্যাব্রোড কাজ করেছি, প্রথিতযশা প্র্যাকটিশিয়ানদের সংস্পর্শে এসেছি, পাশাপাশি যারা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করে তাদের ছাত্র সায়েন্স থেকে কাজ করেছি। দ্যাট ইজ ওয়াই আমি ছাত্র হিসেবে অনেক কিছু বোঝার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি, যেটাই আমি আসলে আপনাদের সরি স্লাইডগুলো হয়ে গেছে। আচ্ছা, আমি বুঝাচ্ছি। তো এইটার থেকে আমি যেটা জেনেছি সেটা হলো, আমার কোনো ভুল থাকলে আপনারা ধরিয়ে দেবেন, প্রফিটটা কিভাবে অর্জিত হয়। প্রফিটটা হওয়ার জন্য একটা রেভিনিউ লাগবে, একটা অর্গানাইজেশনকে রেভিনিউ জেনারেট করতে হবে। এই রেভিনিউ জেনারেট করতে যে ফাংশনগুলো কাজ করে, সেই ফাংশনগুলোকে অপারেট করতে গেলে একটা এক্সপেন্ডিচার থাকে। এই রেভিনিউ থেকে এক্সপেন্ডিচার যদি বাদ দেই তাহলে প্রফিট জেনারেট হয়। এখন আপনি রেভিনিউ যে জেনারেট হবে এটার ফিল্ডগুলো কি? ফিল্ডটা হচ্ছে প্রোডাক্টিভিটি এবং সেলস, দ্যাট ইজ কল্ড লাইন ম্যানেজমেন্ট ওভারঅল দ্য ওয়ার্ল্ড। In one sense, if you think yourself that globalization and junior management is classified only two ways. One is line management, another one is auxiliary management. তো লাইন ম্যানেজমেন্ট হচ্ছে প্রোডাকশন এবং সেলস। আর আমরা যারা এইচআর, অ্যাডমিন, কমপ্লায়েন্সে কাজ করি, কমার্শিয়ালে কাজ করি, অ্যাকাউন্টসে কাজ করি, তারা হচ্ছে অক্সিলারি ম্যানেজমেন্টের পার্ট। তো প্রোডাক্টিভিটি এবং সেলস, এই লাইন ম্যানেজমেন্টকে সত্যিকার অর্থ অপারেট করার জন্য হোল একটা সিস্টেম কাজ করে। এই হোল সিস্টেমটাই হচ্ছে একটা অর্গানাইজেশন, এবং এই অর্গানাইজেশনটা ফাংশনিং করে হচ্ছে একটা ওয়েল ম্যানেজমেন্টের উপর। ওয়েল ম্যানেজমেন্ট যদি ওখানে ফাংশনিং থাকে, তাহলে অর্গানাইজেশনের সমস্ত ডিপার্টমেন্টগুলো লজিক্যালি ক্লিক করে, এবং সেখান থেকে একটা অর্গানাইজেশন পরিচালিত হয়, প্রোডাক্টিভিটি আসে। প্রোডাক্টিভিটি মিন্স প্রোডাকশন এবং কোয়ালিটি প্রোডাকশন। এবং এখানে যখন একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট কাজ করে, সেই কোয়ালিটি ম্যানেজমেন্টের যে প্রোডাক্টিভিটি ফিডব্যাক, সেটা আসলে আমরা রেভিনিউ হিসেবে জেনারেট হয়। এখানে সম্ভবত
অনেকেই আছেন যারা এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করছেন, প্রোডাকশনের সাথে সরাসরি সম্পৃক্ত, তারা আমার এই কথাগুলো আরো অধিকতর ভালো বুঝবেন। তো এই যে প্রফিটেবিলিটি, এই প্রফিটেবিলিটির ফিল্ড হচ্ছে একটা অর্গানাইজেশন, এবং সেই অর্গানাইজেশনে একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে, কতগুলো ফাংশনিং টুলস থাকবে, সেই ফাংশনিং টুলসগুলো রেভিনিউ জেনারেট করে দেবে, এবং রেভিনিউ যেটা জেনারেট হবে সেটার সাথে এক্সপেন্ডিচারের একটা কোরিলেশন আছে। আমরা কিছুক্ষণ আগে কথা শুনেছি, এখানে ডিআইজি মহোদয় উনি কথা বলেছেন কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস, স্যালারি অ্যান্ড ওয়েজেস অ্যাডমিনিস্ট্রেশন পার্ট সম্বন্ধে আমি যেটা জানি, সেখানে শুধু এক্সপেন্ডিচারের কথা আছে। তো এক্সপেন্ডিচার যদি কোনো কারণে খুব বেশি হয়ে যায়, তাহলে রেভিনিউ যত জেনারেট হবে তার সাথে যদি এক্সপেন্ডিচারের পরিমাণটা বেশি হয়ে যায়, তাহলে তো অর্গানাইজেশন প্রফিট করতে পারবে না। সরি, এটা মনে হয় হয়ে গেছে। তো যদি রেভিনিউ জেনারেশন মানে জেনারেটেড অ্যামাউন্টটা এরকম হয় যেটা এক্সপেন্ডিচারের চাইতে কম, তাহলে তো অর্গানাইজেশন প্রফিটেবল হবে না, তাহলে অর্গানাইজেশনের গোল অ্যাচিভ হবে না, তাহলে এই অর্গানাইজেশন সাস্টেইন হবে না এবং এই অর্গানাইজেশন চলতে পারবে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এর বাইরে তো কোনো বিজনেস নাই, আছে নাই। তাহলে অর্গানাইজেশনটাকে আমি ফাংশনিং করার জন্য একটা ওয়েল ম্যানেজমেন্ট সিস্টেম এরকম হতে হবে যেটা রেভিনিউ জেনারেট করবে এমন মানে যেখান থেকে এক্সপেন্ডিচারটা কম হবে। এখন এই এক্সপেন্ডিচারের সাথে যদি আমি অনেক কিছু যোগ করে দিই, আমাদের এখন ওনারশিপ ম্যানেজমেন্ট যারা আছে তাদের চাওয়াটা কি থাকে একটা অর্গানাইজেশনে, যে আমি এক্সপেন্ডিচার যত কম করতে পারবো আমার তত প্রফিট মার্জিন বেড়ে যাবে। এখন আমি ক্যালকুলেশন করে দিছি হেলথ এন্ড সেফটি পারপাস আমার যে কম্পেনসেশন বেনিফিট হবে সেটা অনেক টাকা, কিন্তু আমার ওইখানে বাজেটারি কন্ট্রোল যখন আমি করব, তখন ওই কোম্পানি বাজেট প্রিপারেশনের ক্ষেত্রে ধরে রাখছে যে আমার অর্গানাইজেশনে আমি কম্পেনসেশন এন্ড বেনিফিটস অথবা স্যালারি এন্ড ওয়েজেস অ্যাডমিনিস্ট্রেশনে আমি 1 কোটি টাকা বরাদ্দ রেখেছি। তো ওইটা যখন আপনি 2 কোটি টাকা লিগ্যাল ল বেসিস নিয়ে আসতে চাইবেন, তখন তো ওইখানে প্রফিট মার্জিন কমে যাবে স্বাভাবিকভাবেই, কিন্তু একজন ওনার এটাকে অ্যাকসেপ্ট করতে চাইবে না। তাহলে আমাদের এইচআর অ্যাডমিনিস্ট্রেশন এবং কমপ্লায়েন্সের কাজটা কি? এটা একটা চ্যালেঞ্জিং কাজ। তো এই চ্যালেঞ্জটাকে আমাদের এই ডিপার্টমেন্টগুলোকে নিতে হবে যে আপনার প্রত্যেকটা এফোর্টস এবং প্রত্যেকটা এক্সপেন্ডিচার যদি আমি ফাইনালি ইমপ্লিমেন্টেশন এমন পর্যায়ে নিয়ে যেতে পারি যেটাকে আমি নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে দিয়ে বোঝাতে পারবো যে এই এক্সপেন্ডিচারটা হচ্ছে এখন 1 কোটি টাকা, কিন্তু এটা একটা ইনভিজিবল ইনভেস্ট এবং এটা আরো বেশি রেভিনিউ জেনারেট করার জন্য সহায়ক ভূমিকা পালন করবে ফর্দার লং রানে। যদিও আমাদের দেশে যারা ওনার্স আছে একটা বড় সীমাবদ্ধতা হলো তারা প্রোডাকশন এবং সেলস ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, এবং আমার সাথে একমত হবেন এখানে যারা এইচআর প্র্যাকটিশিয়ান আছেন তারা এটা বুঝবেন যে মেইন প্রায়োরিটি পাচ্ছে হচ্ছে সেলস এবং প্রোডাকশন পিপল। এবং প্রোডাকশন পিপলকে ওনারশিপ ম্যানেজমেন্ট মনে করে যে তারা প্রোডাক্টিভ, তারাই রেভিনিউ জেনারেট করে দিচ্ছে, আর অক্সিলারি ফোর্স যারা তাদেরকে টোটালি এক্সপেন্ডিচারের খাতায় রেখে দিচ্ছে। এটা তো রিয়েলিটি নাকি? আমার 17 বছর প্লাস সার্ভিস আমি করেছি। আমি প্রথমে জয়েন করেছিলাম জুনিয়র লেবার অফিসার হিসেবে, এবং শেষ চাকরিটা ছিল আমি এইচআর ডিপার্টমেন্টের হেড ছিলাম, এবং আমি যেহেতু লেবার প্রোডাক্টিভিটির উপর কাজ করতাম, তো আমি অর্গানাইজেশন ডেভেলপমেন্টটাকে আমার জবের সাথে কোরিলেট করে নিয়েছিলাম। ভাই আপনার হেল্প লাগবে? হ্যালো, আপনি একটু অ্যাটেনশন রাখেন প্লিজ। কনসেন্ট্রেশন আমার নিজেরই ব্রেক হয়ে গেছে, সরি। তো এই ম্যানেজমেন্ট সিস্টেমটাকে যদি আমি ফাংশনিং করে দিতে পারি, এবং এইখানে আমরা যারা অক্সিলারি ম্যানেজমেন্টে কাজ করি তারা যদি তাদের প্রত্যেকটা এক্সপেন্ডিচারের এগেইনস্টে আমার কি প্ল্যাটফর্ম আছে, ফাংশনিং ফিল্ড আছে, সেটার যে জব স্পেসিফিকেশন আছে, এই জব স্পেসিফিকেশনের সাথে যদি আমি নিউমেরিক্যাল ভ্যালুর একটা কম্বিনেশন দেখাইয়া প্রফিটেবিলিটি রেসপেক্টে ওনার্সকে বোঝাতে পারি, তাহলে আমি এই ফিল্ডে সাকসেস হতে পারবো, আদারওয়াইজ না।
ফিনান্সের যে বিভাগীয় প্রধান থাকে ওনাকে অনেক এক্সেস দেয় মালিক, তারপর উনি লাভ ক্ষতি হিসাবটা করে দেয় এবং বলে দেয় এখানে করলে লাভ হবে, এখানে করলে ক্ষতি হবে। বাট আমরা যারা এইচআর প্র্যাকটিশিয়ান আছি আমরা কিন্তু মানে আমি বলবো যে অনেকেই এখানে ভালো প্র্যাকটিস করছেন, ডেফিনেটলি ভালো অর্গানাইজেশনের লোক আছেন, কিন্তু আমাদের নিজেদের জানার পরিসরটাকে আরো একটু ব্যাপকতর করতে হবে। আপনি দেখেন যে কম্পেনসেশনের বেনিফিটস পার্টি ধরেন অথবা আপনার লেবার ল ইমপ্লিমেন্টেশন ধরেন, বাংলাদেশে অনেক অর্গানাইজেশন রান করছে বাটা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনিলিভার, নেসলে বাংলাদেশ। আপনি কি বলতে পারবেন যে তারা লেবার লয়ের ফুল ইমপ্লিমেন্টেশনে নাই? কান্ট্রি ওয়াইড যারা অপারেট করে তাদের ওই টেরিটরির যে ল এন্ড ভ্যালুস গুলো আছে, রুলস গুলো আছে, তারা কিন্তু ঠিকই ওইটাকে অকুপাই করে প্রফিটেবল মার্জিনে আসছে না? একটা অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটি ইউ ক্যান ইমাজিন, আপনি বাটা বাংলাদেশে 100 বছরের বেশি বিজনেস করছে, 50 বছরের উপরে বিজনেস করছে, ম্যানেজমেন্ট সিস্টেমে কোনো ইরোর্স নাই, ইনডিসিপ্লিন না অর্গানাইজেশন, সাস্টেইন। কিন্তু আমি যখন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি করতেছি তখন কি হচ্ছে, ফার্স্ট জেনারেশন এসে ওটাকে উঠিয়েছে, সেকেন্ড জেনারেশন এসে কার্ভটাকে ডাউন করেছে। তো একটা অর্গানাইজেশন এত এক্সপেন্ডিচার করে একটা গোল অ্যাচিভ করছে সাস্টেনেবিলিটি দিয়ে, ডিসিপ্লিন দিয়ে, তারা তো কিভাবে করছে এটা? তারা করতেছে একটা ওয়েল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে করছে। প্রত্যেকটা এভরি ডিপার্টমেন্ট আর গেটিং ভ্যালুজ, অ্যাডিং ভ্যালুজ, সাস্টেন অফ দ্য অর্গানাইজেশন, এটা করছে। বাট আমরা পারছি না। এটাই তো রিয়েলিটি, এর বাইরে কিন্তু রিয়েলিটি নাই। আমি যেটা বলতেছি, আপনাদের মতো আমারও চাকরি করার অভিজ্ঞতা আছে 17 ইয়ার্স। হয়তো আমাকে ছোট মনে হতে পারে আপনাদের, কিন্তু আমি 17 বছর সার্ভিস করেছি। তো এই জিনিসটা ওয়েল ম্যানেজমেন্ট যখন ফাংশনিং হবে এবং একটা লজিক্যাল ফাংশনিং হবে, তখন কিন্তু সম্ভব গোল অ্যাচিভ করা। তো এখন একটা ম্যানেজমেন্ট সিস্টেম এটা কিভাবে ফাংশনিং হয়? একটা ম্যানেজমেন্ট সিস্টেম এটা তো একটা কৃত্রিম ব্যক্তি সত্তা, একটা প্রতিষ্ঠান কৃত্রিম ব্যক্তি সত্তা। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড একটা কোম্পানি, এই কোম্পানিটা নিজ নামে পরিচালিত হয়, এটা একটা কৃত্রিম ব্যক্তি সত্তা আছে, কর্পোরেটের সাথে এই নামে সে কন্ট্রাক্ট করে, কোড অফ কন্ট্রাক্ট মেনে চলে অন্য একটা স্টেক হোল্ডারের সাথে। বাট এটা কি নিজে নিজে অপারেট হয়? হতে পারে? ব্রিটিশ আমেরিকান টোবাকো এটা কি নিজে নিজে অপারেট হতে পারে? কি অপারেট করে এই অর্গানাইজেশনকে? কে করে ভাই? সিস্টেম, পিপল, রাইট। এই অর্গানাইজেশনটাকে অপারেট করে হচ্ছে পিপল। এই পিপলটাই তো লেবার ল নাকি? এই পিপলটাই তো হিউম্যান রিসোর্স, এই পিপলটাই তো আপনার মূল চালিকা শক্তি। হোয়াটএভার দ্য প্রোডাকশন, হোয়াটএভার দ্য মার্কেটিং, হোয়াটএভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন, অর হোয়াটএভার দ্য এইচআর। তো এখন এই দেখেন, আমরা যখন এই সাবকন্টিনেন্টে লেবার লয়ের প্রথম ধারাবাহিকতাগুলো শুরু হলো, আমাদের দেশে লেবার ডিপার্টমেন্ট দিয়ে শুরু হয়েছে। এই ডিপার্টমেন্টটার নাম ছিল একসময় লেবার ডিপার্টমেন্ট। 1960 দশকের পরে এই ডিপার্টমেন্টটার নাম হয়ে যায় পার্সোনাল ম্যানেজমেন্ট, তাই না? এইচআর এর যে স্যাররা আছেন আমার সাথে হয়তো আরো ভালো ইলাবোরেট করতে পারবেন। পার্সোনাল ম্যানেজমেন্ট, লেবার ডিপার্টমেন্ট কি? শ্রম ব্যবস্থা, শ্রম বিভাগ, শুধু শ্রম দেবে। নামের মধ্যেই কিন্তু কাজ আছে, তাই না স্যার? নামের মধ্যেই বোঝা যায় যে কাজটা কি। শ্রমিকদেরকে হ্যান্ডেল করবে লেবার ডিপার্টমেন্ট, খালি শ্রম বিভাগ, শ্রম বিভাগ, খালি শ্রম দিবে। আচ্ছা, তারপরে এটা যখন রিকোয়ারমেন্ট চেঞ্জ হলো, তখন এই ডিপার্টমেন্টের নাম হয়ে গেল কি? পার্সোনাল ডিপার্টমেন্ট, পার্সোনাল ম্যানেজমেন্ট, কর্মী ব্যবস্থাপনা, পিপল ম্যানেজমেন্ট। তো এইটা 60 এর দশকে যখন কাজ করতেছিল, তখন এই কনসেপ্টটা কিন্তু অনেক অর্গানাইজেশনের মধ্যে নাই। মানে আমরা যে ডেভেলপ হয়ে গেছে, ডেভেলপ মানে এখন মনে করেন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমার সাথে 50 বছর আগে আছে, আমি এখন ওই 50 বছর নিচের স্টেজ নিয়ে কাজ করতেছি। আমাদের ক্ষেত্রে এরকম হয়েছে। হয়তো ব্রিটিশ আমেরিকান টোবাকো অথবা নেসলে বাংলাদেশ অথবা অন্য সাপ্লাইয়ার অর্গানাইজেশন, তারা এটাকে প্র্যাকটিসে নিয়ে গেছে পিপল ডিপার্টমেন্ট, পিপল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট হিসেবে অথবা পার্সোনাল ম্যানেজমেন্ট হিসেবে। তখন কিন্তু আমরা যারা টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং করছি,
তারপরে গার্মেন্টস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, কি বলে কনজিউমার আইটেম যারা করছি, তারা কিন্তু আমরা তখন পর্যন্ত লেবার ডিপার্টমেন্টেই আছি। এরপরে যেটা হলো যে পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে এগুলো যখন চেঞ্জ হলো, তখন আমরা যখন লেবার পার্সোনাল ডিপার্টমেন্টের ইমপ্লিমেন্টেশনে আসলাম, যখন আমরা বুঝতে শিখলাম যে না, এটা পার্সোনাল, এটা কর্মী ব্যবস্থাপনা। কর্মী একজন চিফ এক্সিকিউটিভ অফিসার হতে পারেন, এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারেন, একজন অফিসার হতে পারেন। তখন আমাদের ধারণাটা একটু চেঞ্জ করলাম। কিন্তু তখন অলরেডি মডার্ন ওয়ার্ল্ড গুলোতে প্র্যাকটিস শুরু হয়ে গেছে হিউম্যান রিসোর্স। তারপর হিউম্যান তো রিসোর্স, তাহলে এটাকে রিসোর্সফুল না করলে কে চালাবে অর্গানাইজেশন, কিভাবে চালাবে, কেমন করে চালানো উচিত, কেমন করে চালানো যাবে না, এটাকে ডিফাইন করবে। এরপরে দেখা গেল যে আমরা হিউম্যান রিসোর্সে আসলাম। এখন আমরা কিন্তু সব ডিপার্টমেন্টকেই বলি যে এইচআর ডিপার্টমেন্ট, এভরিবডি নোজ দিস থিং। এখন আমরা যখন এইচআর ডিপার্টমেন্টের প্র্যাকটিসটা করতেছি, তখন এটা এইচআর ডিপার্টমেন্ট নাই, তখন এই ডিপার্টমেন্টের নাম হয়ে গেছে হিউম্যান ক্যাপিটাল এন্ড ডেভেলপমেন্ট। আমরা কয়টা অর্গানাইজেশন এই প্র্যাকটিসটা করতেছে, হিউম্যান ক্যাপিটাল এন্ড ডেভেলপমেন্ট। আমার মনে হয় যে আমরা অনেকেই এটার সাথে নাই। তো এটা আলাদা দিক। আমি লেবার লয়ের সাথে কোরিলেশন এই জন্য করতেছি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টকে, যে এইটার ইমপ্লিমেন্টেশনের যে রেসপন্সিবিলিটি, এটা তারাই ক্যারি করছে। একজন অপারেটিং হেড, ইডি অপারেশন অথবা চিফ অপারেটিং অফিসার, যিনি তার জুরিসডিকশনে থাকতেছে একটা ডিপার্টমেন্ট, দ্যাট ইজ কল এইচআর। তাদের কাজ হলো লেবার ল ইমপ্লিমেন্টেশন করবে, রুলস এন্ড রেগুলেশনস করবে, এসওপি যেটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর যেটা আছে, সেটাকে তারা ইফেক্টিভ মেথডে পরিচালনা করে অর্গানাইজেশনের গোল অ্যাচিভের ক্ষেত্রে সহায়তা করবে। যে কারণে আমি এইচআর ডিপার্টমেন্টটাকে এটার সাথে কোরিলেট করেছি। তো যে কোনো ম্যানেজমেন্ট, ওয়েল ম্যানেজমেন্ট সিস্টেম ফাংশনিং করার জন্য এই যে ম্যানেজমেন্টের যে পার্টটা আছে, এই পার্টটার ব্যাপারে আমরা যারা পড়াশোনা করেছি, বিশেষত আমার ধারণা যে এখানে সবাই মাস্টার্স হোল্ডার এবং অনেকেই এমবিএ, বিবিএ। হ্যালো ব্রাদার, অ্যাটেনশন প্লিজ। হ্যালো, আমরা কি মানে খুব গম্ভীর হয়ে যাচ্ছি? স্লাইড শো দিয়ে দেন, তাহলে বন্ধ করুন। হ্যাঁ, স্লাইড শো দিয়ে আছে। স্লাইড শো দেয়া আছে না? স্লাইড শো দিয়ে দেন। ও আপনি ইয়ে দেন, ফ্রম দ্য ভেরি বিগিনিং এ যান, ফ্রম দ্য বিগিনিং। নিচে ক্লিক করুন, নিচে ডানে একবার নিচে লাঞ্চ একসাথে হয়ে গেলে আমরা ভাইয়ের বাকিটা